বন্ধুরা, তো চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো অ্যাকচুয়ালি প্লেক্স কালেকশনের সময় এটা আবারও বলছি, প্রতি সপ্তাহে নেয় যেটা আমি বানাই বাংলাদেশ প্লেক্স কালেকশন নিয়ে, সেটা নিয়ে এবং এবং রিসেন্ট যে বাজ সমস্ত কিছুগুলো নিয়ে আমি ডিসকাশন করব। তো তার আগে বলবো যে এটা কোনো মুভি বা সবাই যেন মুভি রিভিউ বা ওয়েব সিরিজ রিভিউ বা ট্রেলার টিজার বা নেম অ্যানাউন্সমেন্ট ভিডিও না। তো প্রথমে আসছে প্রজাপতি 2, যেটা হচ্ছে এবার 9th উইক, এবারে এবার ক্লোজিং হতে চলেছে, 10th উইকে ক্লোজ হওয়া করবে এবং যেটা 33,000 করেছে অনলি, এবং 2.23 সিআরে আটকে গিয়েছে। এবং এটা ওভারঅল আমি এটুকু বলতে পারি 10 সিআর, 8 to 8.5 সিআর হবে ম্যাক্সিমাম, ঠিক আছে? কারণ এবারে অনেকেই 8.5 to 9 সিআর হবে। তো এটা সুপারহিট অ্যাকচুয়ালি বাজেট অনুযায়ী দেখতে গেলে কিন্তু সুপারহিট নয়, কিন্তু যদি দেখতে চাও যে কালেকশন অনুযায়ী, তো এটা সুপারহিট। এবার আছে বিজয়নগরে হিরে, ড্রপ কিন্তু খুবই কম হয়েছে। এবং আবারও বলছি, সেকেন্ড উইকের ড্রপটা একমাত্র ড্রাস্টিক্যালি ড্রপ হয়েছে। যদি সেকেন্ড উইকটা যদি ও যদি থার্ড মানে আরও 17 লাখের জায়গায় যদি 30 থেকে 32 লাখ করতে পারতো, তাহলে 1.12 সিআর হয়ে যেত। এবং যেটা প্লেক্স কালেকশন 1.12 সিআর, মানে অলমোস্ট এটা মানে ব্লকবাস্টার হওয়ার মুখে ছিল। বাট এখনও 2 সপ্তাহ ফ্রিলি পাবে। আশা করছি 1.05 সিআর, 1 সিআর ক্রস করছি ফর শিওর, এবং 1.04 to 1.06 সিআর হবে। এবং যেটা সুপারহিট 2, মানে অলমোস্ট 5.5 থেকে 6 কোটি টাকা ইনকাম করবে। এবং ওর বাজেট অনুযায়ী আমি মনে করি সিনেমাটা হয়তো ব্লকবাস্টারের মুখেই যাবে, ঠিক আছে? তো ব্লকবাস্টারই হবে। এবার হচ্ছে অদম্য। অদম্য আমি বরাবর বলেছি যে অদম্য হচ্ছে বিশাল, মানে যেহেতু মানে প্রমোশন বিশাল কিছু না, বাট এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং একটা মুভি। তো ডেফিনেটলি এটা একটা মানে কনসেপচুয়াল মুভি, আর্ট ফিল্ম। তো এটার মোটামুটি ইনকাম হয়েছে 49,000 সেকেন্ড উইকে, এবং হচ্ছে টোটাল হচ্ছে অ্যাপ্রক্স হচ্ছে 2 লাখ টাকা। এবং ওভারঅল যদি তুমি ধরতে পারো, এটা 10 থেকে 12 লাখ টাকা ইনকাম করেছে। এবং এটা অলরেডি 10 থেকে 12 লাখ টাকা, তো এটা এভারেজ ধরা যেতে পারে, মানে ফ্লপ বলা যাবে না। তার কারণটা হচ্ছে যে এবার এটা মোটামুটি আস্তে আস্তে ধীরে ধীরে চলতে থাকবে, এবং 20 থেকে 25 লাখ টাকা ইনকাম করে নেবে একটা ফরশিওর। এবং এই বাজেটে যেহেতু খুব একটা হাইফাই বাজেট নয়, এবং তারপরে হচ্ছে যেহেতু অলরেডি অ্যাওয়ার্ড উইনিং হয়েছে অনেক কিছু, মানে অলরেডি একটা অ্যামাউন্ট পেয়েছে, তো ডেফিনেটলি এটা একটা মানে এভারেজ, বিলো এভারেজ টু এভারেজ হবে। এবং পরবাসী হচ্ছে এটার আমি রিভিউটা করবো, দেখেছি। তো এটা হচ্ছে ফার্স্ট উইকে অনলি 57,000, যেহেতু এগুলো আর্ট ফিল্ম, তো 57,000 ইজ নট এ ব্যাড, ঠিক আছে? এবার অনেকেই বলে প্রজাপতি 2তে তুমি 4 গুণ করছো, যা আছে 4 থেকে 4.5 গুণ করছো, আর ইয়ের ক্ষেত্রে বিজয়নগর হিরের ক্ষেত্রে তুমি 5 গুণ করছো। তার কারণটা এবার আমি বলে দিই। প্রথম যে 2 সপ্তাহ গিয়েছে প্রজাপতি 2 এর ক্ষেত্রে, তো সেটার অ্যাকচুয়ালি সে সময় যেটা সবচেয়ে বড় বিগেস্ট একটা যে মুভি চলছিল, সেটা হচ্ছে ধুরন্ধর। তো ও প্লেক্সে যেটুকু কালেকশন করেছে সিঙ্গেল স্ক্রিনে কিন্তু সেই লেভেলে কালেকশন করতে পারেনি। এবার অনেকেই এসে বলবে যে ফ্যানরা এসে বলবে যে ভুল ভাল কথাবার্তা বলবে, ঠিক আছে, গালিগালাজ করবে। তো আমি তাদেরকে একটা কথা জাস্টিফাই করছি, এবং আবারও বলছি তাদেরকে যে ভাই, বোঝার চেষ্টা করো, ধুরন্ধরের একটা সুনামি গিয়েছিল, এবং সেই ধুরন্ধরের সামনে যে কোনো সিনেমা টিকতে পারেনি। শুধুমাত্র বাংলা সিনেমা বলে, দেবদাস সিনেমা বলে নয়, কোনো সিনেমা টিকতে পারেনি, কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমাও টিকতে পারেনি। অখণ্ড 2 এর মতো সিনেমাও হচ্ছে, বালায়ের যেখানে হচ্ছে এত বড় একটা ফ্যান ফলোইং আছে, তারাও কিন্তু টিকাতে পারেনি, ঠিক আছে? তো সিনেমাটা ডেফিনেটলি হচ্ছে ফর্সের যে কোনো সিনেমায় হচ্ছে প্লেক্স কালেকশন ছাড়া কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কালেকশন কিন্তু কেউ ধারে কাছে যেতে পারেনি, তার কারণ সবাই ধুরন্ধর 2 দেখেছে। এই জন্য এটার একটাই মাত্র 5 গুণ হতে পারতো, ঠিক আছে? যেটা হচ্ছে আমি সেম এটার ক্ষেত্রে 5 গুণ করেছি, 5 থেকে 5.2 এক্স করেছি। এটার ক্ষেত্রে কিন্তু সেটা 5 গুণটাও হতে পারতো, শুধুমাত্র 4.5 এক্স করেছি আমি, 4 to 4.5 এক্স। তার কারণ একটাই যে ওটা ধুরন্ধরের পার্ট 2, কারণ ওই যে সময় প্রথম 2 সপ্তাহ হচ্ছে ধুরন্ধর একদম মার খাই দিয়েছে। তো প্রথম নাহলে দেখতে গেলে কিন্তু এর কিন্তু 5.5 এক্স হতো, ঠিক আছে? এবং আজকে এর ইনকাম হচ্ছে 11 থেকে 11.5 কোটি টাকা হতে পারতো, ঠিক আছে? শুধুমাত্র ওই 1.5 থেকে 2 কোটি টাকা যে লস করেছে, সেটা হচ্ছে শুধুমাত্র ধুরন্ধর 2। এবং তারপরে হচ্ছে 1 মাসের মাথায় হচ্ছে এত বড়, 1 মাস হয়নি, 4 উইকের মাথায় হচ্ছে এত বড় বড় সিনেমাগুলো রিলিজ করে গিয়েছে। সেটা হচ্ছে আরও 4টা স্ক্রিনগুলোকে নিয়ে নিচ্ছে। তো ডেফিনেটলি হচ্ছে ওই জন্যই মানে বললাম না যে এদিকে 8.5 থেকে 9 কোটি, মানে 2.5 কোটি, তো ওইখানে 1.5 থেকে 2 কোটি, এবং এখানে 50 লাখ টাকা লস খেয়েছে। তো এই ডেফিনেটলি দুটো কারণের জন্য হচ্ছে আর বিজয়নগরের হিটের পর কিন্তু কোনো এখনো বড় বাজেটের মুভি বেরোয়নি। তো এই জন্য হচ্ছে স্ক্রিন কিন্তু এখনো মধ্যে রয়েছে, সেটা তুমি আই থিঙ্ক ড্রপ দেখলে বুঝতে পারছো, ঠিক আছে? সেকেন্ড উইকে 17 লাখ হয়েছিল, 80 লাখ হয়েছিল, এবং তারপরে কিন্তু 3টে উইকে কিন্তু ও কিন্তু 17 লাখ করেছে। তুমি ভেবে রাখো, যদি 50% ড্রপ করতো, তাহলে তুমি ভাবো যে 17 লাখের 50% 8.5, তার 50% হচ্ছে 4.2, তার 50% হলো 2, মানে তাহলে দেখতে গেলে কিন্তু মানে তুমি
নেক্সট যে 3টে সপ্তাহ আমি তোমাকে বলতে চাইছি, নেক্সট 3টে সপ্তাহে তোমার 8×4=12, মানে 94 লাখ হওয়ার কথা, সেখানে কিন্তু 3 লাখ টাকা, মানে অলরেডি তুমি কিন্তু 50%-এর কম কিন্তু ড্রপ খেয়েছো ওভারঅল। এবং লাস্ট উইকের দিকে উইকে তো ড্রপই খায়নি, 20% মাত্র ড্রপ খেয়েছে। এই জন্যই, এবং আমি আবারও বললাম না যে, এবং যদি ওই উইকে যদি আরও যদি মোটামুটি 15 থেকে 16 লাখ টাকা এক্সট্রা ইনকাম করতো, 15 লাখ টাকা, তাহলে আজকে কিন্তু সিনারিওটা অন্য হতো। 1.12 CR, এবং যেটা হচ্ছে 1.2 CR গিয়ে স্টপ করতো, এবং যেটা 6.5 CR হয়ে যেত, এবং যেটা 2.5 to 3.2 CR হচ্ছে বাজেটের মুভি, তো ডেফিনেটলি ব্লকবাস্টার হয়ে যেত আরামসে। তো সেই জন্য আমি এটা বলছি, তো এটা জাস্টিফাই করে দিলাম। এবারে নেক্সট আসি রিলিজের নিয়ে। তো ক্যালেন্ডারটা নিয়ে ডিসকাশন হচ্ছিলো, যেটা ফার্স্ট সেকেন্ড হাফের ক্যালেন্ডারটা। সেখানে যেটুকু যা বুঝতে পারলাম, জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হয়তো মে মাসে রিলিজ করতে পারে, এরকম খবর শোনা যাচ্ছে ভাস্বতী ঘোষের থেকে, এবং হচ্ছে টিভিওর থেকে আমি খবরের জায়গা থেকে দেখতে পাচ্ছি। বাট এটুকু বলবো, যদি তুমি এবং এবং তার সাথে হচ্ছে সোনাদারও হচ্ছে একটা পার্ট বেরোচ্ছে। তো আমি জানি না এই ভুলটা কেন জিদ্দা করছে, মানে, এবং তারপর মনে পড়লো জিদ্দা কেন ভুলটা করবে, কারণ জিদ্দাকে তো সবারই তো প্রত্যেকবারই তো একই জিনিস করা হয়, ওকে পলিটিক্স করে সরানো হয়, এবং পলিটিক্স করে সরিয়ে দেওয়ার পর তারপর তুমি হচ্ছে বলবে যে আমি বাংলা সিনেমার পাশে আছি, আমি বাংলা সিনেমাকে সাপোর্ট করি, এবং তারপর নাকি কান্না খেয়ে যাবে, তো কেঁদে যাবে। তো আমি একটাই জিনিস বলবো, সেই সব ফ্যানদের জন্য, সেই সব মানুষ তাহলে এখন কোথায় গেল? যে মানুষটা 1.5 বছর সবার এর আগে অ্যানাউন্স করে দিয়েছিল যে হচ্ছে আমি পুজোতে রিলিজ করব, সে মানুষটার সাথে এরকম কেন হলো? তাহলে এটা জাস্টিফাই কেউ দিতে পারবে? তার শুধুমাত্র পাওয়ার নেই বলে, পলিটিক্যাল পাওয়ার নেই বলে? সো, তো আমি পার্সোনালি বলছি, এটা যদি হয়ে থাকে আমি এটুকুই বলবো, মানে নোংরা জঘন্য তোমার পলিটিক্স হচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, মানে আমি আমি মানে মানে একটা সিনেমা বাপের একটা ডায়লগ ছিল যে সুপারস্টার বললে, আমি বাংলা সিনেমা সুপারস্টার বললে আমি জিদ্দার কথা মনে পড়ে, আর মেগাস্টারের কথা মনে পড়লে বুম্বাদার কথা মনে পড়ে, পলিটিশিয়ানের কথা যদি বলো তাহলে আমি দেবদার কথা মনে পড়ি। সিরিয়াসলি বলছি, এটাই সত্যি। এবং এখন অ্যাকচুয়ালি এই যে, এবং লাস্ট যে আপডেট হচ্ছে, মানে স্পেশালি কোয়েল মল্লিক হচ্ছে টিএমসিতে জয়েন করছে, এবং টিএমসিতে জয়েন করার পর আমি এটুকু ফিল করতে পারছি, বলার ভাষা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি, আমি এটুকু ফিল করতে পারছি যেটা টলিউড ইন্ডাস্ট্রি না হচ্ছে পলিটিক্সের আঁতুড়ঘর। তো বুঝে নিতে হবে, তার কারণ প্রত্যেকটা মানুষই বুঝে গেছে যে যে পপুলারিটি করতে হবে। বিনা পলিটিক্সে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, নিজের পছন্দ মতো স্লটে সিনেমা পাওয়া যাচ্ছে না, নিজের স্লটে হচ্ছে তুমি হল পাবে না, তুমি নিজের পছন্দ মতো টাইমিং পাবে না, তোমার কথার কোনো পাওয়ার থাকবে না। তো এই ভয়ে হচ্ছে এই মানুষটাও আজকে হচ্ছে এই হলে, মানে সিনেমা থেকে পলিটিক্সে ঢুকলো। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি, এগুলো তোমাদের মানুষের চোখে আঙুল দেখিয়ে দেওয়া হচ্ছে। তারপরে যদি মানুষ যদি না বুঝতে পারে, তাহলে আমি একটাই কথা বলবো, ভাই তোমার এখনও বোঝার বয়স হয়নি, তুমি এখনও পোগো দেখো, তুমি এইটুকু বলবো, পোগো দেখো, তোমার পোগো দেখার সময় আছে। আমি একদম এইসব নিয়ে কেউ ডিসকাশন করে না। তার কারণটা হচ্ছে যে, এইসব নিয়ে কেন ডিসকাশন করে না, তার কারণটা হচ্ছে যে যাতে মানুষ হচ্ছে, মানে ডিসকাশন একটা কারণেই করে না, যাতে মানে ভয় পাই, সত্যি কথা বলতে। কিন্তু আমি একটা সিনেমা লাভার, আমি কোনো পলিটিক্স আমি কিচ্ছু নিয়ে না, আমি শুধু একটাই কথা বলছি, সিনেমা লাভার হয়ে আমি এটুকু বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য একটা চেষ্টা করি। যেই ইন্ডাস্ট্রিটা কমায় ডুবছে, সেই ইন্ডাস্ট্রিটাকে হচ্ছে বাঁচানোর দায়িত্ব ছিল 3 সুপারস্টারের, দেবদা, জিদ্দা, বুম্বাদা। তো কিন্তু সেখানে দেবদা হচ্ছে নড়বে না, অনড়, এবং সে তার নিজের জায়গা থেকে সরবে না, এবং সে হচ্ছে পলিটিক্স এবং নিজের পাওয়ার দেখিয়ে হচ্ছে সে সেই জিদ্দাকে সেই জায়গা থেকে সরিয়ে দিচ্ছে। আর যদি এটা হয়ে থাকে, খুব বাজে রকম হবে। এবং আরেকটা কথা বলবো, এই ব্যাপারটাতে যেহেতু এই স্টোরি রাইটার হচ্ছে অরিত্রদা আই থিঙ্ক কিছু না কিছু বলবে, তার কারণটা হচ্ছে যে, এবং অরিত্রদাও বুঝে গেছে, এবং সেই ইন্ডাস্ট্রির অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে। তো আমার এটাই বললাম তো, যে তার অন্তত এটুকু বলবো, প্রমোশন করা দরকার, উচিত, ইমিডিয়েট প্রমোশন করা উচিত। অবশ্যই ইউটিউবে নয় ডেফিনেটলি, কিন্তু অন্যান্য জায়গায়, অন্যান্য প্ল্যাটফর্মে প্রমোশন থাকে, যেহেতু তার ফ্যান ফলোয়িং ভালো আছে, তো প্রমোশন করা উচিত। এবং কিছু আমি মনে করি যে কিছু জিনিস আছে তার মানে মানে ভয়েস রেজ করা উচিত, এবং সেই মোটামুটি ইউটিউব ঘাটে, এবং ইউটিউবের অনেক মুভি রিভিউ হয়তো কখনো না কখনো আমারও চ্যানেল হয়তো দেখতে পারতে পারে। তো যদি দেখে থাকে, তো এটুকু বলবো যে তুমি অন্তত এটুকু এটা করতে দিও না, যেটা একটা সিনেমাটা পুজোতে রিলিজ হওয়ার আছে, সেটা পুজোতে রিলিজ করতে দিও। তার কারণটা হচ্ছে যে ওই টাইমে জিদ্দার সিনেমা রিলিজ পেলে, নাহলে সবাই বলবে জিদ্দা ভয় পিছিয়ে গেছে। জিদ্দা কেন ভয় পিছাবে? আমি একটাই কথা বলবো, তাতে বাংলা সিনেমা যদি যাচ্ছে যাক। এরকম একটা সুপারস্টার, এরকম একটা যদি মানুষকে যদি ইন্ডাস্ট্রি সাপোর্ট না করে, তাহলে কোনোদিনই একটা ইন্ডাস্ট্রি বড় হতে পারবে না। ইন্ডাস্ট্রি যেরকম আছে আরও নিচে যাবে, এবং বছর 3-4 পর এটা হচ্ছে সে মরে যাবে ইন্ডাস্ট্রিটা। যে ইন্ডাস্ট্রিতে একটা সময় হচ্ছে সোনার কেল্লার মধ্যে সিনেমা হয়েছে, যে ইন্ডাস্ট্রিতে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটকের মতো, ঋতুপর্ণ ঘোষের মতো হচ্ছে ডিরেক্টররা কাজ করেছে, যারা হচ্ছে অন্য লেভেলে নিয়ে গেছে, সেই সেই ইন্ডাস্ট্রি হচ্ছে আজকে এই অবস্থা হয়ে যাবে। তো যদি
তুমি যদি তোমরা যদি সবাই আমার কথা অ্যাগ্রি করো, যদি আমি কোনো ভুল বলে থাকি আমি ক্ষমা করে দিও, কোনো ফ্যানকে যদি ফ্যান কোনো মানে অ্যাক্টরকে যদি আমি হার্ট করে থাকি ডেফিনেটলি সরি বলবো এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো ফ্যান যদি খারাপ লেগে থাকে তাহলে ডেফিনেটলি সরি। বাট তুমি এইটুকু বলছি অ্যাজ এ ফ্যান হিসেবে, আবারও বলেছি, তুমি যদি বাংলা ইন্ডাস্ট্রি থাকে তবেই তুমি জিদ্দার, তবেই তুমি দেবদার ভ্যালু পাবে। তুমি যদি বাংলা ইন্ডাস্ট্রিতে না থাকে তাহলে জিদ্দার দেবদার কোনো ভ্যালু পাবে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। তার কারণ তুমি যদি পশ্চিমবঙ্গে ভালোবাসো, বাকি রাজ্যকে ভালো না বাসো এবং ভারতকে যদি ভালো না বাসো, ভারত যদি কালকে উঠে যায় তো পশ্চিমবঙ্গই তো তোমার থাকবে না। তাহলে আগে ভারত থাকতে হবে, তারপর পশ্চিমবঙ্গ, এবং তারপর আগে এশিয়া মহাদেশ থাকতে হবে, তার আগে পৃথিবী থাকতে হবে। তাহলেই হচ্ছে তুমি, ও তো বললাম যে প্রত্যেকটা একে অপরের সাথে জড়িত। তো আগে টলিউড ইন্ডাস্ট্রি থাকবে, তবেই না হচ্ছে জিদ্দা দেবদা বুমবাদা থাকবে। তো অন্তত টলিউড ইন্ডাস্ট্রির ভালোর কথা ভেবেই এটুকু বললাম, যে বলেছি কথাটা। কোনো পলিটিক্স বা কোনো কারো বিরুদ্ধে আমি বিরুদ্ধে বলতে চাই না। যদি কাউকে হার্ট করে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। এটুকু বলেও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্তত শেয়ার করো, এটাতে লাইক কমেন্ট করার দরকার নেই, এটাকে শেয়ার করো এবং সেসব ইউটিউবারের কাছে, সেসব প্রডিউসারের কাছে অন্তত যেন ভিডিওটা পৌঁছে যায়। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে কারণ আমি অনেক আননোন, অনেক অনেক মানে অনেক সব সিনেমাটি আমি রিভিউ মোটামুটি করার চেষ্টা করি খরচা করে। তো এটুকু বলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, আজ ভিডিওগুলো শেয়ার করো যেটা ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।